কিছু মানুষের জীবন সময় দিয়ে মাপা যায় না। তারা জন্ম নেয় একদিনে, কিন্তু বেঁচে থাকে একটি আদর্শ হয়ে। আজকের এই ডকুমেন্টারি এমনই একজন মানুষের গল্প নিয়ে, যিনি ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে গিয়ে মাত্র ৩২ বছর বয়সেই নিজের জীবন উৎসর্গ করেছেন। যিনি ক্ষমতার রাজনীতিতে যাননি সুবিধার জন্য, বরং দাঁড়িয়ে গিয়েছিলেন অন্যায়ের সামনে, একা হলেও নির্ভয়ে। তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র ভয় দিয়ে নয়, ন্যায় দিয়ে চলে। জানতেন কথা বলার মূল্য দিতে হয় জীবন দিয়ে। তবুও তিনি থামেননি, কারণ কিছু মৃত্যু শেষ নয়, তা হয়ে ওঠে শুরু। বিস্তারিত দেখুন ইরিন আহমেদের ডেস্ক রিপোর্টে। নলছিটির এক নিভৃত গ্রামের মাটির ঘর থেকে যে ছেলেটির যাত্রা শুরু হয়েছিল, কেউ ভাবেনি অল্প কিছু বছরের মধ্যেই তার কণ্ঠস্বর কাঁপিয়ে দেবে রাষ্ট্র, রাজনীতি আর প্রতিষ্ঠিত শক্তির ভিত। স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইনসাফ এবং সততার জন্য লড়াই করব। এই লড়াই আমাদের জিহাদ ইনশাআল্লাহ। শরীফ ওসমান বিন হাদি, যাকে মানুষ চিনেছে ওসমান হাদি নামে, ছিলেন এমন একজন মানুষ যিনি রাজনীতি করেছেন ক্ষমতার জন্য নয়, করেছেন দায়বদ্ধতা থেকে। তার জীবন ছিল প্রশ্নে ছুড়ে দেওয়ার সাহস, অন্যায়ের সামনে দাঁড়িয়ে যাওয়া দৃঢ়তা এবং মৃত্যুকে জেনেও পিছিয়ে না যাওয়ার এক অনন্য উদাহরণ। ১৯৯৩ সালের ৩০ জুন ঝালকাঠির নলছিটিতে এক সাধারণ ধর্মপরায়ণ পরিবারে জন্ম তার। বাবা ছিলেন মাদ্রাসা শিক্ষক ও ইমাম। ৬ ভাই বোনের মধ্যে সর্বকনিষ্ঠ হাদি। শৈশব থেকেই বেড়ে উঠেছিলেন শৃঙ্খলা, নৈতিকতা এবং ন্যায়ের শিক্ষায়। মাদ্রাসার পাঠ তাকে শুধু ধর্মীয় জ্ঞানই দেয়নি, দিয়েছে আত্মসংযম, দায়িত্ববোধ এবং সত্যের পক্ষে দাঁড়ানোর সাহস। পড়াশোনায় তিনি ছিলেন অসাধারণ মেধাবী। প্রতিটি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তিনি নিজের যোগ্যতার স্বাক্ষর রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ভর্তি হওয়ার মধ্য দিয়েই হাদির জীবনে নতুন এক অধ্যায় শুরু হয়। এখানেই তিনি প্রথম গভীরভাবে উপলব্ধি করেন রাষ্ট্র, ক্ষমতা ও জনগণের মধ্যকার বৈপরীত্য। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তিনি দেখেন একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজে ইসলাম পালনকারীদের কিভাবে সন্দেহের চোখে দেখা হয়। মাদ্রাসা শিক্ষার্থীদের পিছিয়ে পড়া, মৌলভী কিংবা চরমপন্থী হিসেবে চিহ্নিত করা হয়। এই অবজ্ঞা ও ঘৃণা তাকে ভেতর থেকে ক্ষত বিক্ষত করে। কোরআনের হাফেজ, মনে হয় ২১ না ২২ বছরের, ২ চোখ চিরতরে হারাই গেছে, আলো ফিরবে না। তো আমার কাঁধে হাত রেখে বললো কি যে হাদি ভাই, আমার সপ্তাহখানেকের জন্য আমার একটা চোখে একটু আলো ফিরিয়ে দেওয়া যায়? আমি বললাম ভাই ১ সপ্তাহের জন্য কেন? বললো ভাই অন্তত আমার মারে আমার খুব একবার দেখতে মন চাই। আমার মা আমার অনেক নিষেধ করছিল আন্দোলনে যাইতে, আমি ফিরে আসার সময় মারে দেখি নাই। আমার একটাবার মন চায় আমার মারে দেখি। হাদি বুঝতে শুরু করেন এই মানসিকতা হঠাৎ তৈরি হয়নি, এটি বহু বছরের সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রকল্পের ফল। একটি জাতিকে তার ধর্ম, সংস্কৃতি ও আত্মপরিচয় থেকে বিচ্ছিন্ন করার নীরব প্রচেষ্টা চলছে দীর্ঘদিন ধরে। ইসলামকে উন্নয়নের পথে বাধা হিসেবে উপস্থাপন করা হচ্ছে, যেন ধর্ম মানেই পশ্চাৎপদতা। এখানেই হাদির উপলব্ধি জন্ম নেয়। আসল লড়াই অস্ত্রের নয়, বরং চিন্তার। যে লড়াই জিততে হলে প্রয়োজন জ্ঞান, যুক্তি ও আত্মবিশ্বাস। ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পালকে ধরি, বেহাল আছে কার হিম্মত। ভুলিতেছে তরি, ফুলিতেছে জল। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁক। রামপুরার রাজপথে তিনি কেবল একজন প্রতিবাদকারী ছিলেন না, হয়ে উঠেছিলেন ছাত্র জনতার কণ্ঠস্বর। সেই দিনগুলোতে তার বক্তব্য, উপস্থিতি এবং সাহস অসংখ্য তরুণকে অনুপ্রাণিত করে।
এই অভিজ্ঞতা থেকেই জন্ম নেয় ইনকিলাব মঞ্চ, একটি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম যেখানে তরুণরা একত্রিত হয়ে চিন্তা করতে শেখে, প্রশ্ন করতে শেখে এবং চাপিয়ে দেওয়া আখ্যানকে চ্যালেঞ্জ জানায়। 2, 3, 4. Aumi League no more. Aumi League no more. 1, 2, 3, 4. ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে হাদি খুব দ্রুত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন। পাশাপাশি ভারতীয় সাংস্কৃতিক আগ্রাসন ও কালচারাল ফ্যাসিজম মোকাবেলায় তিনি প্রতিষ্ঠা করেন ইনকিলাব কালচারাল সেন্টার। তার কণ্ঠে উঠে আসে জুলাই গণহত্যার বিচার, স্বৈরতন্ত্রের বিলোপ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার দাবি। তিনি বিশ্বাস করতেন রাষ্ট্র ভয় দিয়ে নয়, ন্যায় দিয়ে পরিচালিত হওয়া উচিত। হাদির সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল তার নির্ভীকতা। তিনি কারো নাম নিতে ভয় পেতেন না। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, ভারতীয় আধিপত্যবাদ, ফারাক্কাবাদ ও তিস্তা পানি সংকট, রয়ের প্রভাব, মিডিয়া ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে বিশ্বাসঘাতক উপাদানের উপস্থিতি সবকিছু নিয়েই তিনি প্রকাশ্যে কথা বলেছেন। সমালোচনার বাইরে রাখেননি বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো প্রভাবশালী শক্তিকেও। তার ভাষা ছিল তীক্ষ্ণ কিন্তু যুক্তি নির্ভর। তিনি আক্রমণ করতেন ধারণাকে, ব্যক্তিকে নয়। তার স্বপ্ন ছিল ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, যেখানে ক্ষমতা হবে জনগণের আমানত, কোনো মাফিয়ার সম্পত্তি নয়। এই স্বপ্ন থেকেই তিনি সিদ্ধান্ত নেন প্রচলিত রাজনীতির বাইরে গিয়ে নির্বাচনে দাঁড়ানোর। ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণাই ছিল বাংলাদেশের রাজনীতিতে এক ব্যতিক্রমী ঘটনা। এই আসন ছিল দেশের সবচেয়ে সংবেদনশীল রাজনৈতিক কেন্দ্রগুলোর একটি, যেখানে বড় বড় রাজনৈতিক নাম বছরের পর বছর প্রতিদ্বন্দ্বিতা করে এসেছে। হাদির নির্বাচনী প্রচারণা ছিল নজিরবিহীন। কোনো বহর, গাড়ি, ব্যানার বা পোস্টার ছিল না। ফজরের নামাজ পড়ে ২-৩ জন সঙ্গী নিয়ে তিনি দাঁড়াতেন মসজিদের সামনে, মানুষের সঙ্গে কথা বলতেন, তাদের সমস্যা শুনতেন, ভোট চাইতেন। নবীজি আছে মদিনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পড়ে বাতাসা খাইয়ে তিনি প্রচারণা শুরু করেন। রাজনীতিকে তিনি নামিয়ে আনেন চা সিঙ্গারার আড্ডায়, খোলা আলোচনায়। সবচেয়ে বিস্ময়কর দৃশ্য দেখা যায় তখন, যখন ভোটাররাই তাকে অর্থ দিয়ে সহযোগিতা করতে শুরু করে। কেউ ১০০ টাকা, কেউ ৫০০, কেউ ৫০০০, কেউ বা ৫০,০০০ টাকা তার পকেটে খুঁজে দেয়। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটি ছিল একেবারেই নজিরবিহীন ঘটনা। যেখানে সাধারণ প্রার্থী ভোটারদের টাকা দেয়, সেখানে ভোটাররাই এগিয়ে এসেছিল একজন নেতাকে টিকিয়ে রাখতে। কিন্তু এই সাহস, এই জনপ্রিয়তায় তার জন্য বিপদের কারণ হয়ে দাঁড়ায়। একের পর এক নম্বর থেকে হত্যার হুমকি আসতে থাকে, নজরদারি বাড়ে। তিনি জানতেন তার জীবন ঝুঁকিতে, তবু পিছিয়ে যাননি। তিনি রাষ্ট্রকে সতর্ক করেছিলেন, অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন সম্ভাব্য বিপদের কথা, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। সালের 12ই ডিসেম্বর। যাবে ওদেরকে মেসেজ দিয়ে দিই, ওরা যেন আসরে শুরু করে দেয়, ওরা যেন আসরে মালিবাগ মসজিদ বা ওইখানে শুরু করে দেয়, গুছিয়ে থাকে। জুমার নামাজ শেষে বিজয়নগরের রাস্তায় তিনি টার্গেটের শিকার হন। গুরুতর আহত অবস্থায় তাকে বিদেশে নেওয়া হয়। 7 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 18ই ডিসেম্বর 2025
সিঙ্গাপুরে মাত্র 32 বছর বয়সে তিনি শহীদ হন। তার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক গভীর শূন্যতা তৈরি করে। লাখো মানুষ রাস্তায় নেমে আসে, রাষ্ট্র শোক ঘোষণা করে, দেশে বিদেশে প্রতিক্রিয়া দেখা যায়। তাকে সমাহিত করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে, যেন বিদ্রোহী কবির পাশে চিরনিদ্রায় শুয়ে থাকেন আরেক বিদ্রোহী। তার জানাজায় অংশ নেয় 12 লাখ মানুষ। মানুষের মুখে মুখে একটাই কথা ছড়িয়ে পড়ে, এখন আমরা হাদি হব, আমরা আমাদের সন্তানদের হাদির মতো করে গড়ে তুলব। হাদি কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন একটি ধারণা, একটি নৈতিক বিদ্রোহ। তিনি দেখিয়েছেন রাজনীতি টাকা ছাড়াও সম্ভব। তিনি প্রমাণ করেছেন ক্ষমতা মানেই লুট নয়, ক্ষমতা মানে দায়িত্ব। তিনি বলতেন 50 বছর বেঁচে থেকে দেশের কোনো কাজে না আসার চেয়ে 1 বছর সিংহের মতো বাঁচা অনেক বেশি মূল্যবান। তার মৃত্যুর পর প্রশ্ন আর এটি নয় যে তিনি কি রেখে গেলেন, প্রশ্ন হলো যখন মানুষ তাকে অনুসরণ করতে শুরু করবে তখন বাংলাদেশের রাজনীতি কোন পথে যাবে? কারণ ইতিহাস বলে কিছু মানুষ তাদের মৃত্যু দিয়ে পুরো একটি যুগের গতিপথ বদলে দেয়। হাদির ক্ষেত্রে সেটাই সত্য হয়ে উঠছে। তিনি এখন আর শুধু একটি নাম নন, তিনি একটি প্রতীক, আর প্রতীক কখনো মরে না। প্রতীক ছড়িয়ে পড়ে মানুষের চিন্তায়, রাজপথে, ভবিষ্যতের লড়াইয়ে। ইরিন আহমেদ, ফেস দ্য পিপল। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না।